প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, বাংলাদেশের বাংলা শিল্প সংস্কৃতিতে যে কটি বিষয় আছে গর্ব করার মতো, তার মধ্যে একটি বিষয় হলো মঞ্চনাটক। এবং আমাদের মঞ্চনাটকের ইতিহাস বরাবরই গৌরবের। এবং এই মঞ্চ নাটকের যে যাত্রা, সেটি মূলত বিকশিত হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে। মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের দেশকে সুন্দরভাবে সঠিকভাবে বিনির্মাণে ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়ে 1972 সালে 20 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। সেই গুটি গুটি পায়ে 53টি বছর আরণ্যক কাটালো এবং আমাদেরকে উপহার দিয়েছে চমৎকার সব মঞ্চনাটক, পথনাটক সহ দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্ষেত্রে তারা অনবদ্য অবদান রেখেছে। এবং আজকের এই দিনে আমাদের তারকা কথনের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট নাট্যজন এবং নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। এবং আমাদের সাথে আরও আছেন আমাদের সকলের ভীষণ প্রিয় এবং সুপরিচিত 21 পদকপ্রাপ্ত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননাপ্রাপ্ত অভিনয়শিল্পী ডলি জোহর। শুভ দুপুর এবং অভিনন্দন আপনাদের। ধন্যবাদ। এবং আজকের এই দিনে আসলে আরণ্যকের সাথে সংশ্লিষ্ট যত কর্মী, কলাকুশলী, শিল্পী আছেন প্রত্যেকেই অনেক অনেক শুভকামনা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। শুরুতেই চলে যেতে চাই মামুনুর রশিদ, আপনার কাছেই। এই যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার, এই একটা প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করেছিল 53 বছর আগে। আসলে সেই যাত্রাটা শুরু করার পেছনে আপনি প্রতিষ্ঠাতা আছেন, তখন আসলে কি চিন্তা করে শুরু করেছিলেন একটু শুনতে চাই। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন। আমাদের মঞ্চনাটক আসলে স্বাধীনতার ফসল। দেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি নিলাম এবং নিয়ে জানুয়ারি মাসটার মধ্যে প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারির থেকে আমরা মঞ্চনাটক শুরু করলাম। এবং এই যে ধরুন, কেউ আমাদের সঙ্গে সশস্ত্র সংগ্রাম করেছে, আমিও মুক্তিযুদ্ধে ছিলাম, এবং যারা ছিলেন সবাই মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযুদ্ধের পরে অন্য ক্ষেত্রগুলিতে বিকশিত হতে পারতাম আমরা চেষ্টা করে, কিন্তু আমরা কেন এই মঞ্চনাটকের দিকে ধাবিত হলাম? এটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্নটা হচ্ছে যে নাটককে আমরা বিনোদন ভাবতে পারিনি কখনো। আমরা যারা একত্রিত হয়েছিলাম, আমরা ভেবেছি যে নাটক বিনোদনের চাইতেও আরো কিছু। একদম। মানুষ সেখানে যাবে, সেখানে একটা জীবনকে দেখবে, নিজেরা সমৃদ্ধ হবে, নিজে ভাবানো, মানুষকে ভাবানো, চিন্তা করানো, এটা একটা নতুন রাষ্ট্রের জন্য খুব প্রয়োজন। এবং সেই রাষ্ট্রিক প্রয়োজন একদিকে, আরেকদিকে হচ্ছে সামাজিক প্রয়োজন। এই দুটোকেই আমরা ভেবেছি যে মানে ধরুন যে এই ঢাকা শহরেই 1861 সালে নীলদর্পণ নাটক হয়েছিল। নীল চাষিদের দুর্দশা, তাদের উপর অত্যাচার ইংরেজদের হয়েছিল। এবং দেখা গেছে বাংলা নাটকের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে একটা সংগ্রামের ইতিহাস। আমরা যে শ্রেণী সংগ্রাম বলি, এই শ্রেণী সংগ্রামটাই তো পৃথিবীর ইতিহাসকে পাল্টে দেয়, পৃথিবীর ইতিহাসকে বদলে দেয়। এক সময় দাস সমাজ ছিল, সেখান থেকে মানুষ মুক্ত হয়েছে, সামন্ত সমাজ থেকে মুক্ত হয়েছে। এই যে মুক্তির যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, এই আকাঙ্ক্ষার সৃষ্টি করার জন্যও কিন্তু নাটক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই আমরা বলি যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। এবং আমি খুব গর্ববোধ করি যে আমরা দেশ স্বাধীন হওয়ার পর, একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের পরে আমরা নাটক শুরু করেছি, এবং এটা মুক্তিযুদ্ধেরই জন্ম, মুক্তিযুদ্ধেরই ফসল বলে। একদমই তাই। এবং আমরা দেখছিও যে আসলে বাংলাদেশের জন্ম যত বছর হচ্ছে, একই সাথে আরণ্যকও সমানতালে এগিয়ে যাচ্ছে। আমরা একটু ডলি জোহর আপনার কাছ থেকে শুনি যে আরণ্যকের সাথে আপনার পথে চলা, এবং 53 বছর আরণ্যক কাটিয়ে আসলো। না, অত 53 বছর তো আমি ছিলাম না আরণ্যকে, পরে এসছি। কিন্তু কেন জানি আমার মনে হয় না যে আমি ওই সালে ওই তারিখে আমি আরণ্যকের সঙ্গে জড়িত। আমার মনে হয় আমার জন্ম থেকেই আমি আরণ্যকের সঙ্গে জড়িত। আমি এর আগে আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আমি ছিলাম নাট্যচক্রে ছিলাম। পরবর্তী সময় আমাদের একটা গ্রুপ ছিল, সেটা হলো কত্থক নাট্যগোষ্ঠী, আমার হাজব্যান্ড যখন ছিলেন। তো তারপরে যে মামুন ভাইয়ের সাথে জড়িত, মামুন ভাইয়ের সঙ্গে নাটক করতাম।
ওনার সঙ্গে বিশেষ করে টেলিভিশন নাটক করতে করতে মামুন ভাইয়ের সঙ্গে বা আরণ্যকের সঙ্গে ওতপ্রোতভাবে এমনভাবে জড়িয়ে গেলাম যে মনে হতো যেন ওই নাটক ছাড়া বা মঞ্চ ছাড়া জীবন চলবে না। কিন্তু এখন তো ঠিকই চলছে, এখন করছি না রেগুলার, কিন্তু তখন তাই মনে হতো। নেশা, কী যে নেশা মঞ্চ নাটক, মানুষের সামনে, দর্শকের সামনাসামনি কাজ করা এবং রেসপন্স তারা যখন করে আমাদের সঙ্গে সঙ্গে হাসে কাঁদে কথা বলে, বা রেসপন্সটাই সবচেয়ে বড় থ্রিলিং, মানে একটা উত্তেজনা। তো আমি ধন্য যে মামুন ভাইয়ের মতন একজন এত বড় একটা পাহাড়ের সঙ্গে আমি কাজ করেছি, এতদিন ছিলাম, আজও আছি আলহামদুলিল্লাহ। রেগুলার আমি এখন মঞ্চে করি না, বাট আরণ্যক একটা পিলার, এটা থাকবে যতদিন আছে পৃথিবী থাকবে, আমার মনে আরণ্যকও থাকবে ইনশাআল্লাহ। কারণ আমাদের যারা কর্মী তারা সত্যিকারভাবেই কর্মী, তারা যে কি নিবেদিত, আমাদের বাচ্চারা, ছেলেমেয়েরা, পরবর্তী জেনারেশন যারা এখন আছে, কল্পনার বাইরে, এরা জান দিয়ে। সেজন্যই হয়তো সফলতার সাথে 53 বছর একসাথে সবাই পার করলো। আমরা একটু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আজকে, এবং আমরা জানি একটা উৎসব আসতে যাচ্ছে আজকে থেকে, একটু আরণ্যক উৎসব নিয়ে শুনি। আজকে একটি উৎসব আমাদের, যেহেতু আমাদের আরণ্যকের প্রতিষ্ঠা 1 ফেব্রুয়ারি, প্রথম অভিনয় 20 ফেব্রুয়ারি, কাজে এই ফেব্রুয়ারি মাসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একদিক থেকে। আরেকটা হচ্ছে আমরা শুরু করেছিলাম মনির চৌধুরীর কবর নাটক দিয়ে, এবং কবর নাটকের পটভূমি এই ভাষা আন্দোলন। এবং আপনি হয়তো জানেন যে 1953 সালে যখন মনির চৌধুরী জেলখানায় ছিলেন, তখন রণেশ দাশগুপ্ত, রণেশ আমাদের শ্রদ্ধেয় রণেশ দাশগুপ্ত একটা চিরকুট পাঠান যে মনির, আপনি, আপনার লেখনী খুব ক্ষুরধার, আপনি একটি নাটক করুন। এবং সেই সময়ই উনি এই জেলখানায় বসে কবর নাটক রচনা করেন, এবং সেই নাটক শুধু রচনা করেন না, সেই নাটকটির অভিনয় হয় জেলখানায় হ্যারিকেনের আলোতে। হ্যারিকেনের আলোতে অভিনীত হয় সেই কবর নাটক। সেই নাটকটি দিয়ে আমরা শুরু করলাম, এবং আমাদের একটা প্রবল বেদনার বিষয় ছিল যে 14ই ডিসেম্বর মনির চৌধুরীকে নিয়ে যায় আলবদর বাহিনী, এবং সেখানে তিনি নিহত হন আলবদরের হাতে। তো সেই মানুষটির লেখা একটি অমর নাটক, যতদিন মানে মানুষ বাংলা ভাষার কথা বলবে, বাংলা ভাষায় কথা বলবে, ততদিন এই নাটকটিও কিন্তু থাকবে তার সাক্ষী হিসেবে। কাজেই সেই ক্ষেত্রে এই নাটকটি খুব গুরুত্বপূর্ণ নাটক। আজকে আমরা সেই নাটকটির অভিনয় করব। প্রথম অভিনয়ের আমি পরিচালক ছিলাম এবং অভিনয় করেছি। এখন আমাদের তরুণ প্রজন্ম, হাশিম মাসুদ, তিনি এটার পরিচালনা করেছেন, সব তরুণরা অভিনয় করছেন। এবং আমি কালকে রিহার্সাল দেখে দেখে এত মুগ্ধ হয়েছি যে একেবারেই নতুনভাবে নাটকটি মানে নতুনভাবেই প্রযোজিত হয়েছে, একেবারেই নতুনভাবে, এবং সেটা খুবই ভালো লাগছিল আমার কাছে। আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে এইটা। আর এই যে ভাষা আন্দোলনের স্মৃতি আমরা বহন করে চলেছি প্রজন্ম থেকে প্রজন্মে, এটার সাথেও আরণ্যককে আমরা যুক্ত করতে চাই। বাহ, এই যে আরণ্যকে 53 বছর, এবং এই 53 বছরে এসে তিমির হননে অগ্রসর হয়ে এই প্রতিপাদ্য নিয়ে আরণ্যক উৎসবটি হতে যাচ্ছে। এবং এই উৎসবে আমরা অনুষ্ঠান সূচির কথাই যদি বলি, আমরা জানি আজকে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠান সূচিটি, এবং আজকের 1 ফেব্রুয়ারিতে কিন্তু বাংলা মহিলা সমিতিতে নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে কবর নাটকটি মঞ্চায়িত হচ্ছে। একই সাথে 7 ফেব্রুয়ারিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে, এবং 15 ফেব্রুয়ারিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেই কফি হাউস চত্বরে পথনাটক একটি উৎসব সেখানে আয়োজিত হবে। 17 ফেব্রুয়ারিতে বাংলা শিল্পকলা একাডেমিতে পরীক্ষণ থিয়েটার হলে যন্ত্রসঙ্গীত রারাং নাটকটি সেখানে মঞ্চায়িত হবে, এবং 19 ফেব্রুয়ারিতে জাতীয় নাট্যশালাতেই কোম্পানি নাটকটি সেখানে মঞ্চায়িত হবে। 20 ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে ময়ূর সিংহাসন এই নাটকটি মঞ্চায়িত হবে, এবং সবশেষ 28 ফেব্রুয়ারিতে স্টুডিও থিয়েটার হলে শিল্পকলায়
সমাপনী অনুষ্ঠান হিসেবে কহে ফেসবুক এই নাটকটি মঞ্চায়িত হবে। এই যে এতগুলো নাটকের নাম আমরা দেখতে পারলাম, সবগুলো নামই কিন্তু বলে দেয় যে শুধুমাত্র আরণ্যক একটি বিষয় নিয়ে কাজ করছে না, এটি বাংলাদেশের একই সাথে যে বিবর্তন হচ্ছে, সময়ের সাথে যে এগিয়ে যাচ্ছে সব কিছু, সেই সাথে কিন্তু নাটকের যে ধারা সেগুলো পরিবর্তিত হচ্ছে। আমরা দেখছি সেখানে রারাং, আমরা দেখছি সেখানে কহে ফেসবুক। এই যে তথ্য প্রযুক্তির এই যুগে প্রত্যেকটি নাটকটি আমাদের সময়ের সাথে, সমাজের সাথে ভীষণ রকম প্রাসঙ্গিক, এবং কোম্পানির মতো যে নাটক সেটিও যে আমাদের সমাজের সাথে কত বেশি প্রাসঙ্গিক এবং মানুষের চিন্তাধারাকে কত বেশি ইনফ্লুয়েন্স করে এই নাটকগুলো, সেটিও আমরা দেখেছি। আমরা একটু আপনার কাছে যেতে চাই, এবারের উৎসব সম্পর্কে আপনার কাছে শুনতে চাই একটু ডলি জহর। আমি উৎসবের সঙ্গে খুব একটা, আমি দূরে থাকি অনেক, প্রায় আসি না, রিহার্সেলও আসি না, কথা মানে যোগ দিতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমি ছিলামও না, আমি বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, আসলাম মাত্র। তো এসেই আমি গত উৎসবে ছিলাম, পুরোদমেই ছিলাম। এবার কিন্তু দর্শক হিসেবে নিশ্চয়ই আমরা আপনাকে পাবো অবশ্যই অবশ্যই অবশ্যই। উৎসব সম্পর্কে আরেকটু শুনি মামুনুর রশিদ আপনার কাছে। হ্যাঁ, এটা 53 বছর, আমরা 50 বছরের উৎসবটা খুব বিশালভাবে করেছিলাম। এখন তো একটু আমাদের দর্শকও কমে গেছে অনেকটা, নানান কারণেই দর্শক কমে যাওয়াতে আমরা এখন চাচ্ছি যে এই উৎসবগুলো আবার রিভাইভ করা, সব জায়গায় উৎসবগুলো রিভাইভ হোক। এবং আরণ্যকের আমাদের একটা সুবিধা আছে, সেটা খুব গর্ব করে, অহংকার করেই বলতে পারি, আমরা ইচ্ছা করলে 9টা নাটক করতে পারি একসঙ্গে। 9টা নাটকে আমরা করে দেখিয়েছি। 50 বছর পূর্তি উৎসবে আমরা করে দেখিয়েছি যে 9টা নাটক আমরা একসঙ্গে অভিনয় করেছি। এটা সম্ভব, আমাদের জন্য সম্ভব হয়েছিল। এবং এবারও আমরা তো ঈদের দিনেও আমরা দেখেছি তারা নাটক করেছে। ঈদের দিনও নাটক করেছি, গত বছরই তো, গত বছরই, গত ঈদেই আমরা করেছি, যে ঈদের দিন থেকে পহেলা বৈশাখ পর্যন্ত প্রতিদিন। এবং অবাক ব্যাপার, ঈদের দিন এত দর্শক হয়েছে, এবং সেখানে কোম্পানি নাটকটি প্রদর্শিত করেছিলাম। এবং প্রতিদিন আমরা 4 দিন অভিনয় করেছি, 4 দিনই ফুল হাউস। মানে মানুষ তো ঈদের সময় দেখতে চায় নাটক, ঈদের সবই হচ্ছে, টেলিভিশনের প্রোগ্রাম হচ্ছে, কত জায়গায় প্রোগ্রাম হচ্ছে, মঞ্চে কেন নয়? তো আমরা এবার এবং দর্শকদের সেখানে অংশগ্রহণই আসলে বলে দেয় মঞ্চ নাটকের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসার ব্যাপারটি। আমরা আরণ্যক উৎসব নিয়ে কথা বলছিলাম, প্রিয় দর্শক, চলুন উৎসবের প্রমোশনালটি আমরা দেখে আসি। আরণ্যকের 53 বছর পূর্তি উৎসব 2025। আমরা প্রমোশনালটি দেখছিলাম। এই যে শুরুতেই যেমনটি বললাম যে প্রতিপাদ্যের কথা যদি বলি, যে শ্রেণী সংগ্রামকে একটি সুতীক্ষ্ণ হাতিয়ার হিসেবে নাটককে আমরা দেখছি। আসলে এখনকার কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে শ্রেণী সংগ্রাম ব্যাপারটাতে ওইভাবে আসলে আমরা দেখছি না। সেক্ষেত্রে আসলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? না, অবশ্যই শ্রেণী সংগ্রাম একটা চলমান প্রক্রিয়া। যদি আমরা মনে করি দৃশ্যত কোনো শ্রেণী সংগ্রাম নেই, এই কথাটা ঠিক নয়। আপনি দেখেন প্রতিদিন পথে ঢাকার রাজপথ তো আছেই, আমাদের বড় বড় পথে এবং বাইরে একটা অবস্থান ধর্মঘট হচ্ছে, অনশন হচ্ছে, মানুষ তার দাবি দেওয়া, এবং কত যে মানুষের দাবি, সেই দাবিগুলো প্রতিদিন আমরা আমাদের খবরে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও মানুষের মনের ভেতরেও অনেক আকাঙ্ক্ষা। এই যে ধরুন যে মধ্যবিত্ত, আমরা যে মধ্যবিত্তের লোক বা মধ্যবিত্তের কথা বলতাম, যারা সমাজটাকে পাল্টায়, তাদের জীবনটা কীরকম শ্বাসরুদ্ধকর হয়ে গেছে। দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, এই বাজারে তারা টিকতেই পারছে না। এবং কত পরিবার আমার পরিচিত যারা ঢাকা শহর থেকে গ্রামে চলে গেছে। তো এখন এইটাই তো শ্রেণী সংগ্রাম, যে একটা শ্রেণী তার বাঁচার জন্য সে সংগ্রাম করছে, এবং এর ফলে সমাজে বেশ কিছু পরিবর্তনের সূচনাও হয়। সেই পরিবর্তনগুলো যারা ঘটায়, সেই ঘটনার যারা নায়ক, সেটাই তো শ্রেণী সংগ্রামের কাজ। কাজেই শ্রেণী সংগ্রামের
শেষ নেই। যতদিন পৃথিবী আছে, যেদিন থেকে মানুষ মানে তার সম্পর্কে, শক্তি সম্পর্কে জানতে পেরেছে, সেই থেকে শুরু করে মানুষ সংঘবদ্ধ হয়েছে, মানুষ বিচ্ছিন্ন হয়েছে, তার একটা শ্রেণীশত্রুকে সে প্রত্যক্ষ করেছে এবং সেই শ্রেণীশত্রুর বিরুদ্ধে সে লড়াই করে চলছে। এবং যদি কেউ মনে করে যে জীবনের সংগ্রাম শেষ হয়ে গেল, এটা ভুল কথা। আমাদের জীবনে কি সংগ্রাম শেষ হয়? আমরা তো ভাবি যে এটা করলে এরপরে শান্তি, সেটা হয় না। সত্যি তাই। এবং শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার হিসেবে আরণ্যকও কাজ করে যাক বছরের পর বছর, সেটি আমরা প্রত্যাশা করি। আমরা একটু ডলি জোহর আপনার কাছে যেতে চাই। একটু আপনার আরণ্যকের পথ চলাতে নিশ্চয়ই অনেক স্মৃতি জমা হয়েছে ঝুলিতে, এবং সেটা হতে পারে প্রথম দিন কিংবা যে কোনো সময় সম্পর্কে। একটু আপনার কাছ থেকে আপনার স্মৃতির পাতা থেকে দু একটা অনেক অনেক আমাদের একসাথে কাজ করতে যাওয়া, এত স্মৃতি। আর সবচেয়ে বড় কথা কি, কষ্টের মধ্যে আনন্দ, এত আনন্দ। কষ্ট হয়তো 10%, 90% আনন্দ। যে এই যে আমাদের এত ইনভলভমেন্ট কাজ করার মধ্যে, তারপরে কি জানি মনে হতো না যে খুব কঠিন কিছু করছি, ভালো লাগাটাই বেশি কাজ করতো। আর মঞ্চনাটক যে শিল্পী করেনি সে আসলে কখনোই বুঝবে না মঞ্চনাটকের মজা। আর যে দর্শক দেখেনি সেও বুঝতে পারবে না মঞ্চনাটকের কি আনন্দ আর আমরা কি যদি একদম ভালো লাগা। প্রথম দিনে চলে যাই, তাহলে প্রথম দিনটা কেমন ছিল? আমার প্রথম দিন তো মনে নেই, মনে থাকার কথা না। আমি তো মঞ্চ করেই যাচ্ছি, সেই অনেক ছোটবেলা থেকেই করে যাচ্ছি, তো মনে নাই। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি এই আরণ্যকের নাটক করতে, যে আমরা যখন বাইরে যেতাম, দেশের বাইরে যেতাম, মানুষের যে ভালো লাগা, বাঙালিরা যে আমাদেরকে আপন করে নিত, এত এইগুলো ঠিক বোঝানো যাবে না। এই আনন্দ, এই সুখ, এই ভালো লাগা, এটা ব্যাখ্যা করার মতো না। আর সবচেয়ে বড় কথা যে আমরা যে একসাথে থাকা, একসাথে যাওয়া, একটা ফ্যামিলি হয়ে যেতাম। আমরা যখন বাইরে কাজ করতে যেতাম, শীতের মধ্যেও যে একটা রুম পেতাম, হয়তো সারা রাত জার্নি করে, যে পরদিন হয়তো আমাদের শো, সকালবেলা একটু রেস্ট নিতাম, যখন রুম হয়তো একটা পেলাম, বড় একটা রুম, সেখানে কেউ মাটিতে, কেউ বিছানায়, কেউ সোফার উপরে, আমরা একটু ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি। আমরা যদি মনে করতাম যে আমরা ছেলে বা মেয়ে, এটা যদি ভাবতাম, তাহলে হয়তো আমরা এত ইজি হয়ে করতে পারতাম না। যে একটা ফ্যামিলি মনে হতো, আমরা এক ঘরের মানুষ, একসাথে কাজ করছি, এবং নাটকটা করব, দর্শক হবে, তাদের সঙ্গে আমাদের একটা রিলেশন হবে, এই যে আমাদের আদান প্রদান ভাবের, এই অনেক কিছু মনে হতো। আমি এত প্রকাশ করতে পারছি না, ভালো লাগাটা যে কি এটা ব্যাখ্যা করতে পারবো না। এবং পরস্পরের প্রতি আসলে মানে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার ছিল সকলের মাঝে। চমৎকার। আমরা একটু মামুনুর রশিদ আপনার কাছে আবার যাচ্ছি। এই যে শুরু থেকে এখন অবধি এতগুলি নাটক মঞ্চায়িত হয়েছে, পথনাটকও আমরা দেখেছি, এবং এখানে অনেক গুণী গুণী শিল্পীরাও আপনাদের এখানে পারফর্ম করেছেন এবং নিজের আলোয় পরবর্তীতে তারা আলোকিত হয়েছেন অন্যান্য ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে এখন অবধি যতগুলি নাটক প্রদর্শিত হয়েছে, তার সংখ্যাটা কত, এবং এগুলোকে আর্কাইভ করে রাখার কোনো ব্যবস্থা থাকছে কি? হ্যাঁ, আর্কাইভের একটা শুরু হয়েছে, আর্কাইভের চিন্তা এই চ্যানেল আই থেকেই। চ্যানেল আই যে আই স্ক্রিন, যেটা আই স্ক্রিনে ইতিমধ্যে আমাদের দুটি নাটক খুব প্রফেশনালি রেকর্ড করা হয়েছে, সেগুলো হয়তো দেখানো হবে, এবং পর্যায়ক্রমিকভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। আমরা নিজেরাও আর্কাইভিংয়ের কথা ভাবছি, আছেও আমাদের, কিন্তু সেগুলো খুব প্রফেশনালি না। তো এই প্রফেশনালি আর্কাইভিংয়ের কাজ আমরাও শুরু করব। আর চ্যানেল আই সেখানে আমাদের খুব প্রেরণা দিয়েছে। বিটিভি করতো আগে, এখন বিটিভি তো ওইভাবে করে না, আর ওইটা খুব প্রফেশনালি হয় না, কারণ ওদের একটা টাইম লিমিট থাকে, সেই টাইম লিমিটের মধ্যে এটা শেষ করতে হয়। এটা একটা প্রতিবন্ধকতা আছে। আর হ্যাঁ, নাটকের সংখ্যা তো অনেক। আমাদের নাটকের সংখ্যা বোধহয় এখন 65-তে দাঁড়িয়েছে, পথনাটক, মঞ্চনাটক মিলিয়ে। আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় যে আমাদের দল থেকে অনেক ভালো ভালো অভিনেতা, অভিনেত্রী, আমাদের দলে বোধহয় সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার প্রাপ্ত, 21 পদক প্রাপ্ত শিল্পীরা আছেন। তাদেরকে আসলে আপনার শিল্প সন্তান বলতেই পারি। সেক্ষেত্রে যখন দেখছেন যে আপনার দলের কেউ এভাবে দেশের বাইরে নিজের আলো ছড়াচ্ছেন, প্রশংসা করছেন, তখন আসলে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। আমার অংশই মনে হয়, আমার নিজেরই অংশ মনে হয়, আমার দেহের এবং মনের অংশই মনে হয় যে চঞ্চল চৌধুরী কলকাতায় গিয়ে কাজ করছেন, এবং তার এই যে
সম্প্রতি একটি ছবিও আমরা এখানে পদাতিক। দেখেছি, পদাতিক। অসাধারণ অভিনয়, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র অভিনয় করেছেন। আবার মঞ্চেও অনেক মানে অনেক মঞ্চ নাটকের তারকা আমাদের দলে আছে, ছিল, এবং এই তারকারা হয়তো এখন অনেকেই আমাদের দলে কাজ করেন না, অন্য দলে কাজ করেন, কিন্তু কিছু আসে যায় না, তারা তো কাজ করছে বলছে, এবং তারাও আমাদের অংশ। কাজেই সেইভাবে আজকে যদি মিডিয়াতে খেয়াল করেন তাহলে দেখবেন যে মানে কোনো না কোনোভাবে সবচেয়ে বেশি আমাদের সদস্যরা, এবং আপনার পাশে ডিরেক্টর, বসে আছেন একজন ডলি জোহর, তিনি কিন্তু এখন কাজ করছেন না, কিন্তু পরিবারেরই একটা অংশ। আমি অবশ্যই আমার কাছে মনে হয় মাউন ভাই ছাড়া আরণ্যক না, এরকম মনে হয়। আর সবচেয়ে বড় কথা, মাউন ভাই একটা স্বাধীনতা দিয়েছে আমাদের গ্রুপে। যেমন এক একটা নাটক যখন মঞ্চায়ন হবে তার আগে আমাদের শিল্পীদেরই কাউকে না কাউকে চয়েস করে নিয়ে, মানে ঠিক করে নিয়ে যে এই নাটকটা ডিরেকশন দেবে, ওই নাটকটা ডিরেকশন দেবে। এই যে স্বাধীনতা দেয়া বা মাউন ভাই যে ছেড়ে দেয়া এবং ওদিকে তৈরি করা, অনেকেই মাউন ভাই তৈরি করেছেন। আমাদের দলে অনেক নাট্যকার আছেন, তারপরে পরিচালক আছেন, হ্যাঁ, ব্যাক স্টেজ ওয়ার্কার আছেন, ডিজাইনার। তো এই এত ব্যাক স্টেজ ডিজাইনার, লাইটের লোক আছে, বাংলাদেশের অন্যতম লাইট ডিজাইনার আমাদের দলে, সেট ডিজাইনার আমাদের দলে। তো এই যে দলের বিভিন্ন ক্ষেত্রে মানুষ তৈরি হওয়া, কর্মী তৈরি হওয়া, এই কাজটা খুব সচেতনভাবে আমরা করে থাকি। বাহ। এবং যেমনটি ডলি জোহর আপা বললেন যে আরণ্যক মানেই মামুন ভাই, তা না, এখন তো সেক্ষেত্রে না, এটা ডলি বলতে পারে, কিন্তু অনেকেই বলেন, দর্শকরা হয়তো বলেন, কিন্তু আমি সেটা মনে করি না। কারণ নাটক এমন একটি শিল্প, যে শিল্প একা করা যায় না। পৃথিবীতে একেবারে মনে করুন যে একক অভিনয় করছে কেউ, তার পেছনেও কিন্তু 10 জন লোক লাগে, একটা লাইটের লোক লাগে, একটা লাগে। আমরা হলাম সবাই ডালপালা আর কি, মেইন শেকড়টা, গাছটা হলো মামুন ভাই। এই যে দেখেন পিটার ব্রুক দ্বিতীয় মহাযুদ্ধের পরে সে খুব হতাশ হয়ে জার্মানির বার্লিনে দেখছে আগুনে পুড়ছে সবকিছু, হিটলার পরাজিত হয়েছে, খুব হতাশ। তো এই হতাশ অবস্থার মধ্যে একটা একদম আগুনে ধ্বংসপ্রাপ্ত একটা মঞ্চের ভেতরে ঢুকলেন, ঢুকে দেখছেন যে একটা লোক একা একা অভিনয় করছে, কিছু একটা বলছে, আরেকটা লোক সামনে বসে শুনতেছে। তখন উনি খুব হতাশ ছিলেন, উনি যে এটা দেখে আমি খুব উজ্জীবিত হলাম। তাই তো পৃথিবীতে যতদিন দুটি মানুষ থাকবে ততদিন মঞ্চ নাটক থাকবে, একজন অভিনেতা, একজন দর্শক। এবং আসলে একটা সময় আমাদেরকে নতুনদের জন্য জায়গাটা ছেড়ে দিতে হয়, নেতৃত্বের জায়গাটা। সেক্ষেত্রে আসলে এখন নাট্যদলে এই নেতৃত্ব পর্যায়ের জায়গাটাই আসলে কারা আছেন? আরণ্যক না, সবাই আছেন, সবাই। এটা ছেড়ে দেওয়ার কথা যে বলে, সেটা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে হয়তো সত্য, কিন্তু আমাদের ক্ষেত্রে সত্য না। এখানে কাউকে ছেড়ে দিতে হয় না, যাকেই দায়িত্ব দেখ মামুন ভাই পেছনে থাকবে না, না, তাকে মানে সামনে যেতে হয় নিজের গুণে। এবং এইটা এমন একটা শিল্প যে একটা লোক 90 বছর পর্যন্ত অভিনয় করতে পারে, 100 বছর পর্যন্ত অভিনয় করতে পারে। এ তো ক্রিকেট খেলা না যে রিফ্লেক্স নষ্ট হলেই সে বাদ, বা ফুটবল রিফ্লেক্স নষ্ট হলেই 30 অতিক্রম করা একজন ক্রিকেটার, একজন ইয়ের পক্ষে কিন্তু মুশকিল। কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন অভিনয় করতে পারি, কারণ বৃদ্ধের অভিনয় থাকে, নানান অভিনয় থাকে। আর দক্ষতা দিয়ে অতিক্রম করা, এইটা দক্ষতা দিয়ে একটা পৌঁছাতে হয়। এখানে কাউকে ছেড়ে যেতে হয় না, সে থাকুক, কিন্তু আরেকজন তার দক্ষতা দিয়ে তার চেয়ে বেটার পারফরমেন্স যখন দেবে, তখন সে তার জায়গায় চলে যাবে। একদমই তাই। এবং দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে সকলেই একসাথে এগিয়ে যাক এবং কাজ করুক, চমৎকার সব উপহার দিক আমাদেরকে কাজ, সেটি আমরা প্রত্যাশা করি। এবং সবশেষে আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ভালোবাসা এবং দর্শকদের শুভেচ্ছা যে আমরা 53 বছরে পৌঁছালাম। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে আসবেন, আমাদের নাটক দেখতে আসবেন।
একদমই তাই, এবং আরণ্যক নাট্যোৎসবের জন্য অনেক অনেক শুভকামনা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। আমরা আশা করি নাট্যোৎসবটি সফল হোক এবং সেখানে বরাবরের মতোই দর্শকরা আসুক, ভালোবাসা জানাক। প্রিয় দর্শক, আপনারাও চলে আসবেন, মঞ্চ নাটকগুলো দেখবেন, বাংলা নাটকের সাথেই থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।